ঘরে ঘরে করোনা রোগী। চট্টগ্রামে হটলাইনে ফোন দিলেই রোগীর কাছে পৌঁছে যাবে পুলিশের পরিবহন সেবা। আজ থেকে ঢাকায় দেয়া হবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। প্রায় ১.৫ বছর পর ওমরা পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। নিতে হবে ২ ডোজ টিকা। ১০ আগস্ট থেকে প্রতিদিন ২০,০০০-এর বেশি মুসল্লি ওমরা করতে পারবেন। পাল্টে যাচ্ছে গাজীপুর। নির্মাণে চলছে প্রায় ৭৫০ কিলোমিটার বাইপাস সড়কের। আগামী বছরের মধ্যেই শেষ হবার আশা। কমবে ৪০ লাখ বাসিন্দার ভোগান্তি। কয়েকদিনের টানা বৃষ্টিতে নিঃস্ব হবার পথে উপকূলীয় জেলা বরগুনার শত শত কৃষক। ৪ দিন ধরে আমন ও ইরির ক্ষেত পানির নিচে। করোনার অজুহাতে মাঠে নেই কৃষি বিভাগ। আটক। বাসায় অভিযানে মিলেছে বিপুল মাদক। উঠতি বয়সী মেয়েদের মাদকাসক্ত করে অশ্লীল ভিডিও ধারণ করত। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ঘরে ঘরে করোনা রোগী। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। করোনায় মারা গেছেন আরও ২৩১ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকায় ৭৭ জনের। এরপরই রয়েছে চট্টগ্রাম, যেখানে মারা গেছেন ৫৩ জন। রোগী ও স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভয়াবহ চিত্র হাসপাতালের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মহামারী করোনায় সবাই ছুটছেন হাসপাতালে। প্রিয়জনকে বাঁচাতে স্বজনদের আপ্রাণ চেষ্টা। একটি আইসিইউ শয্যায় যেন এখন শেষ সম্বল, কিন্তু সিরিয়ালের প্রহর কেড়ে নিচ্ছে অনেকের প্রাণ। শয্যা পেতেও দীর্ঘ অপেক্ষায় ধুঁকছেন রোগীরা। প্রবল শ্বাসকষ্টের কারণে অক্সিজেন সহায়তা না পেলে বেঁচে থাকাটা ক্ষীণ হয়ে আসছে। প্রাণঘাতী ভাইরাসের দাপট হু হু করে বাড়ছে চট্টগ্রামে। ঢাকার বাইরে সর্বোচ্চ ৫৩ জন মারা গেছেন এই বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লায় মারা গেছেন ১৫ জন। খুলনা বিভাগের ১০ জেলায় একদিনে ৪৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন কুষ্টিয়ায় ১৮ জন। এছাড়া যশোর ও ঝিনাইদহে ৬ জন করে এবং বাগেরহাটে ৪ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনায় ৫, বগুড়ায় ৪, সিরাজগঞ্জে ২ এবং নওগাঁয় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় ৭৭ জন, রংপুরে ১৮, ময়মনসিংহে ১১, সিলেটে ৯ এবং বরিশালে ৬ জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। করোনা চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে রাজধানীতে হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন রোগীরা। ওষুধের খরচ দিতেই হিমশিম খেতে হচ্ছে সবচেয়ে বেশি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অন্তঃসত্ত্বা নারীদেরও করোনা টিকার আওতায় আনার কথা ভাবা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ঢাকায় আনা হয় ৭৫ বছর বয়সী সাফিয়া খাতুনকে। কয়েক হাসপাতাল ঘুরে ঠাঁই হয় কোভিড বিশেষায়িত ডিএনসিসি হাসপাতালে। ভর্তিসহ সেবা পেতে তেমন খরচ না হলেও বিপত্তি বাধে ওষুধের ব্যয় মেটাতে। একদিন পরই তাই এই বৃদ্ধ নারীকে হাসপাতাল ছেড়ে ফিরতে হয় বাড়ি। আর্থিক বাস্তবতার কাছে ফিকে হয় জীবনের মায়া আর কোভিডের চোখ রাঙানি। অনেক দিন থেকে ৪,০০০ টাকা দরকার পড়ে। ইঞ্জেকশনগুলো আমার কিনে আনতে হয়, ওষুধগুলো কিনে আনতে হয়। আল্লাহ যদি নিয়ে যায় কিছু করতে পারবো না। টাকা ছাড়া তো আমরা কি করতে পারবো স্যার? টাকা থাকতো সমস্যা ছিল না, মারে নিয়ে এসে চিকিৎসা করতে পারতাম। বেসরকারি হাসপাতালে লাগামহীন চিকিৎসা ব্যয় মেটানো এমনিতেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে। কিন্তু এই করোনাকালে সরকারি হাসপাতালে কোভিড চিকিৎসাও দুর্মূল্য অনেকের কাছে। প্রায় সব সেবাই ফ্রি। কেবল ওষুধের খরচ মেটাতেই বাস্তবতার কাছে সহায়হীন অনেক পরিবার। শুধু ওষুধ বাইরে থেকে কিনে দিতে হয়। দিনে আপনার ৪ থেকে ৫,০০০ টাকা বা ৬,০০০ টাকা এরকম লাগে প্রতিদিন। আসলে আমাদের জমানো যে টাকা ছিল অনেক টাকাই আসলে আমি শেষ করে ফেলছি। এখন আমি আসলে ঋণগ্রস্ত হয়ে গেছি। এক রাইতে ৬০,০০০ টাকা গেছে। আমরা নিঃস্ব এই জায়গায় বেসরকারিতে যদি আর ২ দিন থাকতাম তাহলে বাড়ি ঘর বেতন লাগতো। এদিকে কোভিডে যখন বেড়ে চলেছে অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর হার, তখন তাদেরও টিকার আওতায় আনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের টিকার বিষয়েও আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। আমাদের টেকনিক্যাল কমিটিও মতামত দিচ্ছে এবং আমরা ইনশাল্লাহ আগামীতে যদি WHO পারমিট করে, যেটা আমরা শুনেছি যে তারাও এটা মতামত দিয়েছে, আমরা গর্ভবতী মায়েদেরকেও টিকা দিব। গত সপ্তাহে দেশে কোভিড শনাক্ত বেড়েছে ৫৮%, আর প্রাণহানি বাড়ার হার ছিল ১৯%। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে মুমূর্ষু করোনা রোগীদের হাসপাতালে ও তাদের স্বজনদের গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে পুলিশ প্রশাসন। এবার ব্যবস্থা করা হয়েছে আইসিইউ অ্যাম্বুলেন্সের পাশাপাশি সিএনজি অটোরিকশার।
হটলাইন নম্বরে ফোন দিলেই রোগীর কাছে পৌঁছে যাবে পরিবহন, সাথে থাকছে রোগীদের জন্য সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মূলত নগরীর সাধারণ যারা রোগী রয়েছেন তাদেরকে সহজে হাসপাতালে কিংবা গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সিএমপির এই ব্যবস্থা। একদিকে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নামিয়ে দিয়ে পরবর্তী কলের জন্য অপেক্ষা করতে সাইরেন বাজিয়ে থানা চত্বরে ঢুকছে আইসিইউ অ্যাম্বুলেন্স, অন্যদিকে রোগীর বাসায় পৌঁছে দিতে গাড়িতে অক্সিজেন সিলিন্ডার তুলছে পুলিশ সদস্যরা। এইভাবে করোনাকালে নানাভাবে সাধারণ মানুষকে সহযোগিতা দিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। সবশেষ সংযোজন হলো মুমূর্ষু রোগীর জন্য আইসিইউ অ্যাম্বুলেন্স এবং রোগীর স্বজনদের জন্য সিএনজি অটোরিকশা। হটলাইন নাম্বারে ফোন দিবে এবং এলাকার স্বেচ্ছাসেবকদের ফোন দিলে আমরা ঘর থেকে রোগীগুলোকে মেডিকেলে নিয়ে যাব, আবার মেডিকেল থেকে তাদের ঘরে পৌঁছিয়ে দেব। প্রথম পর্যায়ে পুলিশের এই সহযোগিতার সারিতে রয়েছে 2টি আইসিইউ অ্যাম্বুলেন্স এবং 9টি সিএনজি অটোরিকশা। পুলিশ এসব যানবাহন পরিচালনা করলো মূলত সাধারণ মানুষই বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। আমরা দলমই থানা পুলিশকে আজকে একটা আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে সম্পৃক্ত হচ্ছি। যে রোগীগুলা পরিবহন করে হাসপাতালে যেতে পারবে না, সেই রোগীগুলো পরিবহন করার জন্য আমাদের আজকের উদ্যোগ। আইসিইউ অ্যাম্বুলেন্স অ্যাফোর্ড করার সামর্থ্য নাই, তাদেরকে আমরা ইমার্জেন্সি সময়ে এই যে ফিনান্সিয়াল যে আইসিইউ অ্যাম্বুলেন্সকে সাপোর্ট দেওয়া যায় সেটার জন্য এগিয়ে এসেছি। করোনা রোগীর অ্যাম্বুলেন্স কিংবা অক্সিজেন প্রয়োজনে নগরীর ডবল মুরিং থানার ডিউটি অফিসারের কাছে থাকা হটলাইন নম্বর 013-200-52-749 ফোন দিয়েই সহযোগিতা নেওয়া যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রায় 1.5 বছর পর আগামী 10 আগস্ট থেকে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা, তবে শর্ত নিতেই হবে 2 ডোজ টিকা। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানায় প্রতিদিন 20,000-এরও বেশি মুসল্লি ওমরা পালন করতে পারবেন। তবে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া সহ নিষেধাজ্ঞার তালিকায় থাকা 13টি দেশের নাগরিক আপাতত পাচ্ছেন না ওমরা পালনের সুযোগ। আরিফুর রহমান এর প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি আরবি নতুন বছরের প্রথম তারিখ থেকে ওমরা পালনের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এবার কত সংখ্যক মুসল্লি প্রতিদিন ওমরা পালনের সুযোগ পাবেন তা জানালো সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। তবে করোনার ঊর্ধ্বগতির কারণে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান এবং লেবাননের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এসব দেশের নাগরিকরা আপাতত ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না। তবে সুখবর হলো নিষেধাজ্ঞার তালিকা নেই বাংলাদেশের নাম, আর এতেই প্রায় 1.5 বছর পর ওমরা পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের সনদ থাকতে হবে। হজ ও ওমরা জাতীয় কমিটি জানিয়েছে বিদেশি হজযাত্রীরা ওমরা প্যাকেজ বুক করার জন্য নির্ভরযোগ্য 30টি ওয়েবসাইট প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। ওমরা পালনকারীদের অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা ও সৌদি সরকারের প্রোটোকল মেনে চলতে হবে। ইতিমধ্যে প্রায় 5 শতাধিক ওমরা সার্ভিস কোম্পানি এবং 6,000-এর বেশি বিদেশি ওমরা এজেন্ট ভ্যাকসিন গ্রহণ করা বিদেশি হজযাত্রীদের ওমরা পালনের জন্য তাদের প্যাকেজ গ্রহণ করতে শুরু করেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। করোনার সঙ্গে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যাও লাফিয়ে বাড়ছে। আগের রেকর্ড ভেঙে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 237 জন। চলতি মৌসুমে শুধু শিশু হাসপাতালেই ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 শিশু মারা গেছে। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া এডিসের বংশবিস্তারের অনুকূল হওয়ায় আরও প্রকট হতে পারে ডেঙ্গু। তবে ঢাকা দক্ষিণের মেয়র বলছেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এখনই ভয় পাওয়ার কিছু নেই। করোনা মহামারীতে বিপর্যস্ত দেশে এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, যার সবচেয়ে বড় হটস্পট ঢাকা। শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি। ঢাকা শিশু হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন 28 শিশু। করোনায় ঘরবন্দির সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন তারাই। প্রচুর মশা ছিটায়, তেমন ভালো করে আর কি ছিটায় না। বাসায় সবসময় মশারিটা ছেড়ে দিয়ে ঘুমাই। দিনের পরের দিন একটু ঘোরাঘুরি করছে, অনেকক্ষণ নিচে থাকছে, এই জন্যই এটা হয়েছে। চিকিৎসকরা বলছেন যারা দ্বিতীয় ধাপে আক্রান্ত হচ্ছেন তাদের ঝুঁকি আরও বেশি। আর করোনার কারণে হাসপাতালের বাড়তি চাপ থাকায় ডেঙ্গু চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এখনকার যে ডেঙ্গু 4টা ভেরিয়েন্ট আছে, যে কোনো
ভাবেই আপনি আক্রান্ত হন না কেন, কিন্তু যখনই আপনি দ্বিতীয়বার আক্রান্ত হবেন বা তৃতীয়বার আক্রান্ত হবেন, মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। করোনার অবস্থা তো অবশ্যই খারাপ, সেই অবস্থায় আবার ডেঙ্গু যদি তীব্র আকার ধারণ করে তাহলে তো অবশ্যই আপনাদের চ্যালেঞ্জিং হবে। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া এডিস মশার বংশবিস্তারে উপযোগী হওয়ায় চলতি মাসে আরও বাড়তে পারে ডেঙ্গুর ভয়াবহতা। বাসাবাড়ির পাশাপাশি বিভিন্ন বাস টার্মিনালও মিলছে লার্ভা। ঢাকা শহরের কোনো এলাকাকে আলাদা করে হটস্পট করার এখন আর সুযোগ নেই। ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব আমরা যেটি পাচ্ছি সেটি ডেঙ্গু ছড়ানোর উপযোগী মাত্রা। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দাবি, এখনো ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় পৌঁছায়নি। আমরা এখনো মনে করছি আমরা আশঙ্কাজনক অবস্থানে এখনো যাইনি। আমাদের লক্ষ্য হবে প্রত্যেকটা উৎসস্থল আমরা ধ্বংস করব। আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে এডিস মশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার জায়গায় পৌঁছতে পারি। সিটি কর্পোরেশনের উত্তর হলো 31% এবং 64% হলো যে দক্ষিণে, অর্থাৎ দক্ষিণে এটা সিভিয়ারিটি বেশি। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই দেশি বিদেশি ষড়যন্ত্রে 1975 সালের এই মাসেই সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগস্টের প্রথম সকালে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের ইন্ধনেই ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ড হয়েছিল। তিনি বলেন, নেপথ্যের ষড়যন্ত্রকারীদের মুখ একদিন উন্মোচিত হবে। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়েছে মাসব্যাপী নানা কর্মসূচি। আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীরা মোমবাতি প্রজ্বলনে শ্রদ্ধা নিবেদন করেন। আগস্টের প্রথম সকালে বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে ধানমন্ডি 32 নম্বরে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পরিবারের বেদনার স্মৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতির বিজয়কে নস্যাৎ করা ও দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করাই ছিল বঙ্গবন্ধুকে হত্যার একমাত্র উদ্দেশ্য। শুধু রাষ্ট্রপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল তা নয়, একটি আদর্শকে হত্যা করা, জাতি হিসেবে মর্যাদা পাওয়ার যে সুযোগ সেটাকে ধ্বংস করে দেওয়া, এটাই ছিল ঘাতকদের প্রচেষ্টা। এ সময় তিনি বলেন, ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদেরকে চাকুরি ও পদোন্নতির পাশাপাশি বিভিন্নভাবে পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ ও বেগম খালেদা জিয়া। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান তার সাথে তাদের যোগাযোগ ছিল, যে মোস্তাক জিয়ার যে সখ্যতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়, তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্র একদিন উন্মোচিত হবে জানিয়ে সরকার প্রধান বলেন, তার আগে এদেশের মানুষের জীবনমান উন্নত করাই প্রধান লক্ষ্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শোকাবহ আগস্ট উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সে খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু। সোহা, 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশে যেমন আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করে, ঠিক তেমনিভাবে বহির্বিশ্বে যে আওয়ামী লীগ রয়েছে তারাও নানা কর্মসূচি গ্রহণ করে। ইউরোপের বিভিন্ন দেশের যে আওয়ামী লীগ রয়েছে তারাও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আজকে কথা বলবো ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সাথে রয়েছেন। তারা এই মাস উপলক্ষে কি কি কর্মসূচি গ্রহণ করেছেন এবং 15ই আগস্টের প্রেক্ষাপট নিয়ে প্রথমেই আমরা আসলে আলোচনা করবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কোয়েস। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে প্রথমেই জানতে চাইবো এই মাসে আপনারা আসলে কি কি কর্মসূচি গ্রহণ করেছেন। ধন্যবাদ। এই সুখত আগস্ট মাসে প্রথমেই আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত এবং শ্রদ্ধার সহিত স্মরণ করছি। 15ই আগস্ট উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের বছরব্যাপী অনেক কর্মসূচি ছিল, কিন্তু এই করোনা মহামারীর জন্য এবং বিভিন্ন বিধিনিষেধের জন্য আমরা অনেক কর্মসূচি বাস্তবায়িত করতে পারিনি। তবু স্বল্প আকারে আমরা অনেক কর্মসূচি পালন করেছি।
এই সুখাহত আগস্ট মাস উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের গৃহীত মাসব্যাপী কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তাই আপনার মাধ্যমে ফ্রান্স প্রবাসীদেরকে আমি জানিয়ে দিচ্ছি, সারা মাসব্যাপী কালো বেশ ধারণ করা। 5ই আগস্ট বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। এর 8ই আগস্ট বঙ্গমাতা বেগম ফখরুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল। 14ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের প্রস্তুতি সভা। 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের আলোচনা সভা ও দোয়া মাহফিল। 17ই আগস্ট সারা বাংলাদেশে নাটকীয় তাণ্ডবকারীদের সিরিজ বোমা নিক্ষেপের প্রতিবাদে আলোচনা সভা। 21শে আগস্ট রাষ্ট্রীয় মদদে দুষ্কৃতকারীদের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আলোচনা সভা। 24শে আগস্ট বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবি রহমানের মৃত্যুতে ওনার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়াও বিভিন্ন উপাসনালয়ে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হবে মসজিদ, মন্দির ও গির্জায়। আমি ফ্রান্স প্রবাসীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি উদারত আহ্বান, প্রতিটি কর্মসূচি সুষ্ঠু এবং সুন্দরভাবে সফল করার জন্য আপনাদের সবার উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আপনার সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আপনারা শুনলেন যে ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের মাসব্যাপী যে কর্মসূচিগুলো ছিল সেগুলো আসলে তিনি জানিয়ে দিয়েছেন। আমাদের সাথে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি MA কাশেম রয়েছেন। আমরা আসলে তার কাছ থেকে এখন শুনবো সেই 1975 সালের 15ই আগস্ট যে নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটি আসলে কেন ঘটেছিল এবং তিনি আসলে কি মনে করেন, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আসলেই আজকের এই শোকাবহ আগস্ট মাসে প্রথমেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বেগম ফজিলুন্নেছা মুজিব সহ সেই আগস্টের সেই কালো রাত্রিতে যেই বঙ্গবন্ধু পরিবারের 18 জনকে হত্যা করা হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি একটি কথাই বলতে চাই। আপনারা সকলেই জানেন 1971-এর সেই স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশীয় কিছু লোক যেমনি ভাবে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, ফাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, ঠিক তেমনি ভাবে আন্তর্জাতিকভাবে একটি চক্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছিল। সেই সমস্ত আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি জাতি সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছিল। তারা সেদিন বসে থাকে নাই, তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং স্বাধীনতার 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে মূলত তারা বাংলাদেশের স্বাধীনতা, অর্জিত স্বাধীনতাকে হত্যা করার চেষ্টা করেছিল এবং সেই জন্যই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। সেখানে আমরা দেখতে পাই আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদেরকে, যাদেরকে আমরা সেদিন চিহ্নিত করেছি এবং পরবর্তীতে 21টি বছর ধরে তারা ক্ষমতায় থেকে দেশটাকে পিছিয়ে নেওয়ার এখানে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা নানা সময়ে শুনে থাকি যে বহির্বিশ্ব বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে এবং নানা সংকটময় মুহূর্তে কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশিদের যেমন দেখেছি, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের দেখেছি দেশের পাশে দাঁড়াতে, দলের পাশে দাঁড়াতে। এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আবারও আসলে ওই ষড়যন্ত্রকারীদের যে প্রেতাত্মা তারা কিন্তু এখনো চলমান। তারা দেশের অভ্যন্তরেই শুধু নয় বিদেশের মাটিতে বসে দেশের ক্ষতি করার জন্যে এবং আজকে আমরা যেটা দেখতে পাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যে উন্নয়নের অগ্রযাত্রা যে ধাবমান বাংলাদেশ, সেই বাংলাদেশের বিরুদ্ধে তাদের চক্রান্ত অত্যন্ত সুস্পষ্ট। তারা চাচ্ছে এ বাংলাদেশটাকে আবারও দেউলিয়া রাষ্ট্রে পরিণত করার চেষ্টা তারা করছে।
বিভিন্ন ধরনের অপকর্ম, অপপ্রচার, প্রপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে আজকে ফ্রান্স আওয়ামী লীগের আমাদের হুঁশিয়ারি, বহির্বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগের সন্তানেরা, আওয়ামী লীগের আপনার যারা ধারক, আওয়ামী লীগের চেতনায় যারা উজ্জীবিত, তারা সজাগ রয়েছে। ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে সজাগ রয়েছে। এবং তার বিষয়ে যদি আপনি কিছু একটু বলেন, সেটা হচ্ছে এই আগস্ট মাসেই আমরা কিন্তু দেখি এই বারবার এই অঘটনগুলো ঘটছে, হত্যাকাণ্ড। এবং আপনি জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরেও এই আগস্ট মাসেই কিন্তু অনেকগুলো হামলার পরিকল্পনা করা হয়েছিল, হত্যা চেষ্টা করা হয়েছিল। এই বারবার আসলে এই আগস্ট মাসকেই বেছে নেওয়া হয় কেন? আসলে ধন্যবাদ বাবু। আগস্ট মাস আসতেই ষড়যন্ত্রকারীরা যেন মাথা উঁচু করে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আমরা দেখতে পাই যে 2004 সনের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে সেদিনকার যারা রাষ্ট্রের ক্ষমতা, সেদিন গ্রেনেড হামলা পরিচালিত হয়েছিল। এবং আমরা এও দেখতে পাই সেই 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে খুনি জিয়া যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারই বংশধর তারেক জিয়া 2004 সনের 21 আগস্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে এক সময়ে হত্যার ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রকারীরা এখনো লন্ডনের মাটিতে নয়, শুধু আমি মনে করি সেই ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকায়, কানাডায় বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ধন্যবাদ। আপনারা শুনলেন যে 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে ফ্রান্স আওয়ামী লীগ যে নানা কর্মসূচি গ্রহণ করেছে। একই সাথে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি তিনি জানালেন যে 1975 সালের 15ই আগস্টের যে প্রেক্ষাপট ছিল এবং এখনো বিশ্বে বিভিন্ন জায়গায় দেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, দেশকে আবার পেছনের দিকে যে নিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো তিনি এতক্ষণ তুলে ধরলেন। আমি আপনার মাধ্যমে আরেকবার জানিয়ে রাখছি, 15ই আগস্ট উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে, আপনি জানেন যে দেশটিতে এখন করোনার সংকট এখনো চলমান রয়েছে। তারা স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা এই কর্মসূচিগুলো পালন করার কথা তারা জানিয়েছে। তবে তারা একই সাথে এটিও জানিয়েছে যে করোনা সংকট না থাকলে এই অনুষ্ঠানগুলো কিংবা এর আগে বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী ছিল সেটিও তারা আসলে ব্যাপকভাবে করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু করোনা সংকটের কারণে আসলে সেটি তারা করতে পারেনি। একইভাবে 15ই আগস্ট এই জাতীয় শোক দিবসকে আরো বেশি কর্মসূচি ছিল, কিন্তু করোনা সংকটের কারণে তারা করতে পারেনি। তবে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা মেনেই এইগুলো তারা পালন করবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। প্যারিস থেকে জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ভোরের সময় আরও থাকছে টানা বৃষ্টিতে কক্সবাজারে আবারও পাহাড় ধসের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের তৎপরতা, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। পাল্টে যাচ্ছে গাজীপুর, দুর্দশা থেকে রেহাই পেতে যাচ্ছেন শিল্পনগরীর 40 লাখ নাগরিক। দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে নগরী জুড়ে চলছে সড়ক নির্মাণের মহাযজ্ঞ। অলিগলি থেকে শুরু করে নির্মাণ চলছে প্রায় 750 কিলোমিটার নতুন বাইপাস সড়কের। প্রায় 31,000 ঘর বাড়ি ভেঙে বের করা হয়েছে 8,000 বিঘা জমি। আগামী বছরের মধ্যেই এসব কাজ শেষ হবে বলে প্রত্যাশা গাজীপুরের মেয়রের। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। কয়েক মাস আগেও ছিল 15 থেকে 20 ফুট গভীর বিল বা ডোবা। সেখানে ইট, মাটি ও বালু ফেলে করা হয়েছে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ ও 60 ফুট প্রশস্ত সড়ক। এখন চলছে রোলার দিয়ে শেষ মুহূর্তের গাঁথুনি। মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের উপর চাপ কমাতেই করা হয়েছে টঙ্গী কাপাসিয়া নতুন এই বাইপাস সড়কটি। 329 বর্গ কিলোমিটারের গাজীপুর সিটিতে করা হচ্ছে এমন ছোট বড় 42টি বাইপাস সড়ক। পুরো সিটিকে 8টি জোনে ভাগ করে নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রায় 750 কিলোমিটার সড়ক। এসব করতে গিয়ে এরই মধ্যে প্রায় 31,000 ঘর বাড়ি ভেঙে 8,000 বিঘা জমি রাস্তার জন্য ছেড়ে দিয়েছে গাজীপুরবাসী। মসজিদ, মাদ্রাসা যা কিছু আছে এটা ভাঙচুর পড়ছে, মেয়র সব করে দিব। তবে আমাদের যে জায়গা সম্পদ গেছে এটা আমরা স্বইচ্ছায় দোকানপাট বাড়িঘর আমরা ভেঙে দিছি। রাস্তাগুলো হওয়ার কারণে এই দিক দিয়ে অনায়াসে ওই দিকের কৃষি ফসলগুলি খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া যাচ্ছে। এখন আমরা গাজীপুর থেকে সরাসরি কলেজ গেট পার হয়ে আমরা তো সহজে আব্দুল্লাহপুর পার হলে তো ঢাকা চলে যাওয়া যাইতেছে। স্টেশন রোড থেকে
আমাদের যদুপুর পৌঁছতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, কিন্তু এই রোড থেকে চলে গেলে সে 20 মিনিটে চলে যেতে পারবে। নগরবাসী বলছেন গ্রামের মধ্য দিয়ে নতুন নতুন সড়ক তাদের কয়েক দশকের দুঃখ দুর্দশা ঘোচাবে। গেছে বছর কোমর পানি হয়েছে, এই পানি দিয়ে আমরা চলাচল করছি, অনেক কষ্ট হয়েছে। আমাদের খুব তুচ্ছ তাসলি মনে করছে, এখন মনে করেন রাস্তাঘাট হইতেছে, রাস্তায় দাঁড়াইলে আমাদের বুকটা প্রশস্ত হয়ে যায়। গাজীপুরের মেয়র জানান করোনার মধ্যেও এই কর্মযজ্ঞ চলছে প্রায় 100টি প্রকল্পের আওতায়। শিগগিরই চীন, কোরিয়া ও জাপানের সহায়তায় গাজীপুরে 120 ফুট প্রশস্ত মহাসড়ক এবং জেলার ভেতর থেকে রেললাইনকে ঘিরে দুই পাশে 70 ফুট করে 140 ফুট প্রশস্ত সড়কের নির্মাণ কাজ শুরু হবে। গ্রামকে শহর করতে হবে, সেই শহরটি আমি মনে করি গাজীপুরের মধ্যে একমাত্র এটি বাংলাদেশের মধ্যে উদাহরণ হিসেবে থাকবে। এখানে কোনো রিফায়ারিং কাজটা করছি না, সম্পূর্ণ নতুন রাস্তা। এই শহর থেকে 20 মিনিটে যে কোনো জায়গা থেকে যেন আরেকটা জায়গায় যেতে পারে সে ধরনের আমরা প্যাকেজ নিয়েছি। মানুষ যেন যানজটের মধ্যে না থাকতে হয় সেই পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। গাজীপুরবাসী বলছেন এই জেলায় এমন অসংখ্য নতুন নতুন সড়ক নির্মাণ হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে যে তাদের দীর্ঘদিনের যাতায়াতে ভোগান্তি ছিল তা থেকে তারা স্থায়ীভাবে রেহাই পাবেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীর বাড়িধারা ও মোহাম্মদপুর থেকে 2 মডেলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে ধনী পরিবারের সন্তানদেরকে মাদকাসক্ত করে অশ্লীল ভিডিও ধারণ করে জিম্মি করে অর্থ হাতিয়ে নিতেন তারা। আটককৃত 2 মডেলের বাসা থেকে উদ্ধার করা হয়েছে মদের বোতল, ইয়াবা, সীসা সহ বিভিন্ন নেশার সরঞ্জাম। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। রাজধানীর রাত যত গভীর হয় ততই উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন কতিপয় নারী। এক বাসায় অভিযান চালিয়ে পিয়াসা নামে এক মডেলকে আটক করে ডিবি পুলিশ। পিয়াসা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী। 4 বছর আগে বনানীর রেন্ট্রি হোটেলে 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় পিয়াসার নাম উঠে আসে। পিয়াসার বাসা থেকে মদ, ইয়াবা, সীসা ও 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটা সাজেছি আমরা, আমাদের হয় না যে শখে নিজেদের জন্য, এটা তো না। আপনি দেখেন আমরা আজকে যে আপনারা আসবেন এটা তো আমরা জানি না। ব্ল্যাকমেলিং চক্রের সদস্য তারা প্রায়শই তাদের বাসাগুলিতে অতিবয়সী উচ্চবিত্তের সন্তানদেরকে তারা নিয়ে আসেন, তাদের সাথে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তুলে তাদেরকে এই ছবিগুলি ধারণ করে তারা তাদের বাবা মা, ভাই বোন, আত্মীয়স্বজনকে তারা দেখাবে বলে তারা ভয় দেখায়, যার প্রেক্ষিতে উচ্চবিত্ত মধ্যবিত্তের সন্তানেরা বা উচ্চবিত্তেরা তাদের কাছে বিভিন্ন সময় টাকা দিয়েও ম্যানেজ করতে পারে না। সেই বাসা থেকে আমরা মাদকদ্রব্য যেমন মদ, ওয়াইন, তারপরে সেখানে ইয়াবা এবং মাদকের যে একটা সীসা লাউঞ্জ এবং মৌর বাসা থেকে আমরা পেয়েছি সেখানে হলো মাদকের ভার। এবং যেহেতু আমরা ব্ল্যাকমেলিংয়ের অনেক অভিযোগ পেয়েছি সেগুলি আমরা তদন্ত করছি। তদন্ত যদি সত্যতা প্রমাণ হয় দরকার আমরা রিমান্ডে আনবো, রিমান্ডে আমরা সত্যতা হলে মামলা রুজু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আটকের পর পিয়াসা ও মৌকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। কাঁদতে কাঁদতে আদালতে গেলেন মাদক ও গৃহকর্মী নির্যাতন মামলার আসামি চিত্রনায়িকা একা। বিচারক সাড়া দেননি রাষ্ট্রপক্ষের 6 দিনের রিমান্ড আবেদনে। পাঠানো হয়েছে কারাগারে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি মাদকের ব্যবসা করেন কিনা জানতেই রিমান্ডে চেয়েছিলেন তারা। রঙিন রাখাল রাজা সিনেমা দিয়ে ঢাকায় চলচ্চিত্রে পা দেন চিত্রনায়িকা একা। তার অভিনীত তেজি সিনেমাটি ব্যাপক জনপ্রিয় হয়। বাবা কানু আসামি সহ বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমার নায়িকা তিনি। একসময়ের নায়িকা এখন গৃহকর্মীকে নির্যাতন ও মাদক মামলার আসামি। রোববার দুপুরে তাকে হাজির করা হয় আদালতে। কাঠগড়ায় তোলার সময় কাঁদছিলেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। আদালত তাতে সাড়া দেননি, পাঠিয়েছেন জেলে। এক পর্যায়ে তাকে হাত দিয়ে মারধর করছিল, তারপর সে না যাওয়াতে সেই কাজের মেয়েকে সে একটা ঘরের থেকে যে বটি নিয়েছে, বটি দিয়ে সে তাকে কোপ মারে। 5 পিস ইয়াবা, 50 গ্রাম গাঁজা, প্রায় 1 বোতল মদ, হ্যাঁ 1 বোতল বিদেশি মদ পায়। এবং তাকে জিজ্ঞেস করা হয় সে এগুলো যদূর তদন্তকারী সংস্থা জানতে পেরেছিল যে এগুলো সে ব্যবসা করে। আসামি পক্ষের অভিযোগ মাদক পাওয়ার বিষয়টি সাজানো। তার কাছ থেকে 5 পিস ইয়াবা এবং 50 গ্রাম গাঁজা পেয়েছে। ইটস এ ওয়ান কাইন্ড অফ মেকিং মামলা, এটা আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। শনিবার রাতে একাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। তার বাসা থেকে পাওয়া যায় গাঁজা, ইয়াবা ও মদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে জলাশয়, খালবিল ও নিচু জমিতে অনুমোদনবিহীন ভবন নির্মাতা প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে তুলেছে বহুতল ভবন। নেই নকশা বা সয়েল টেস্টের অনুমোদনপত্র। প্রকৌশলীদের অভিযোগ, ভবন মালিকরা মানছেন না কোনো নিয়ম। এসব ঝুঁকিপূর্ণ ভবনের সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীরা শিকার হন হামলার। সাভার থেকে মনির হোসেনের ছবিতে মোজাফর হোসেন জয়ের একটি প্রতিবেদন। সাভারের নলিরপাড় খাল সংলগ্ন জলাশয়, কয়েক বছরের ব্যবধানে স্বল্প মূল্যে জলাশয় কিনে মৌসুমী ব্যবসায়ীরা অপরিকল্পিতভাবে গড়ে তুলেছেন বহুতল ভবন। এই নিয়ে শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন সময় সংবাদে চিত্র সাংবাদিক। এই ঘটনায় মামলা দায়ের করলে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। সাংবাদিকদের ক্যামেরা ছিনে নিতে এবং তাদেরকে মারধর করছে। আর যারা আছে সিসিটিভি ফুটেজ চেক করে আমরা চেষ্টা করছি গ্রেফতার করার। ভবন মালিককে বারবার নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণে নিরুৎসাহিত করার পরেও তিনি তা মানছেন না বলে অভিযোগ প্রকৌশলীদের। 5 তলা বেশি আমি এটা এলাও করব না, এবং সেটা তার সে করছে তার এখতিয়ার। এর জন্য গভর্নমেন্ট অ্যাকশন নিব। 100% জায়গার উপরে কোনো প্ল্যান অনুমোদন দেওয়ার বিধিবিধান কোনো গ্যাজেটে নেই বা বিএনবিসি কোডেও নেই। যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে গড়ে ওঠা অনুমোদনহীন এসব বহুতল ভবন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে হয়ে উঠতে পারে মরণফাঁদ। নদী, নালা, খাল, বিল, জলাশয় আছে, যে যেভাবে পেরেছে ভরাট করে নিয়েছে। এটা আসলে দেখার কি নাই, কেউ নাই, কারণ এর পেছনে আমাদের এলাকার কি প্রভাবশালী লোকেরা কি জড়িত। আমরা চাই না যে রানা প্লাজা, তাজরিন, স্পেকট্রামের মতো কোনো দুর্ঘটনা ঘটুক। বেসরকারি গবেষণা সংস্থার মতে গত 2 দশকে এ অঞ্চলে 50,000-এরও বেশি বহুতল ভবন গড়ে উঠলেও অধিকাংশই নেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন। সময় সংবাদ, সাভার। ভোরের সময় আরও থাকছে, প্রযুক্তি পণ্যে ভর করেই চলছে করোনাকালীন সব জরুরি সেবা। লকডাউনে হার্ডওয়্যারের দোকান ও সেবাদাতা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে ব্যবহারকারীরা। বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে প্রশাসনের পক্ষে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। রোববার বিকেলে প্রশাসনের 8টি দল এ তৎপরতা শুরু করে। তবে নিজেদের বাড়িঘর ছেড়ে বেশিরভাগ বাসিন্দাই আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেন। তবে প্রশাসন বলছে, নিরাপদ স্থানে না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টানা বৃষ্টি হলে পাহাড় ঘিরে তৈরি হয় উদ্বেগ উৎকণ্ঠা। পাহাড় ধসে প্রতি বছর কক্সবাজারে প্রাণহানির ঘটনা ঘটে। গত 27 ও 28 জুলাই 2 দিনে কক্সবাজারে পাহাড় ধসে 5 রোহিঙ্গা সহ 14 জনের মৃত্যু হয়। এরপরও যেন টনক নড়েনি পাহাড়ে বসবাসকারী প্রায় 40,000 পরিবারে। টানা বৃষ্টিতে ফের পাহাড় ধসের আশঙ্কায় রোববার জেলা প্রশাসনের নেতৃত্বে পাহাড়ে চালানো হয় প্রচারণা। চলে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নির্ধারিত আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার তৎপরতা। অনেকেই আশ্রয় কেন্দ্রে গেলেও বেশিরভাগ বাসিন্দারাই দিয়েছেন নানা অজুহাত। নিজস্ব কোনো জায়গা নেই, এটা নিয়ে আমরা এখানে থাকি। আমার এখানে পাহাড় নাই, ওই পাশে পাহাড় আছে, ওখানে আমার ঘর না, না এখানে পড়বে না, তো তো পড়লেও ওই রাস্তাতে পড়তেছে। আমরা এমনি শহরে থাকি, রাত্রে থাকি না, দিনের মধ্যে মানে মোটামুটি থাকি, রাত্রে আমরা থাকি না। কক্সবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন, সরিয়ানিয়া বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরকারিভাবে নানা সহায়তা দেওয়া হচ্ছে। আর আশ্রয় কেন্দ্রে না গেলে আইনগত ব্যবস্থার কথাও জানান পুলিশ সুপার। তাদের কিন্তু আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছি, এবং তাদের জন্য আমাদের কিন্তু মানে সমন্বিত যে উদ্যোগ, প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমাদের সবসময় আছে। এর বাইরে যদি কেউ কথা কর্ণপাত না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবেন। রোববার রাত পর্যন্ত 6টি আশ্রয় কেন্দ্রে 1200 মানুষ আশ্রয় নিয়েছেন। তবে প্রশাসনের সামনে আশ্রয় কেন্দ্রে আসলেও অনেকে আবার গোপনে ফিরে যান ঘরে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নিঃস্ব হতে চলেছে উপকূলীয় জেলা বরগুনার শত শত কৃষক। 3 থেকে 4 দিন ধরে আমনের বীজতলা ও ইরি ধানের বেড়ে ওঠা চারা তলিয়ে আছে পানির নিচে। করোনার অজুহাতে মাঠে নেই কৃষি বিভাগ, তাই আরও অসহায় হয়ে পড়েছেন কৃষকেরা। কোমর সমান পানির নিচে কৃষক দেলোয়ারের আমনের বীজতলা। অঙ্কুর ঠিক বেড়ে ওঠার সময় পানিতে তলিয়ে থাকায় পচে নষ্ট হচ্ছে। এমন অবস্থায় 3 একর জমি এবার অনাবাদি থাকার আশঙ্কা তার। মোটা ধানের বীজ করছিলাম রোবো বলে, কিন্তু হ্যাঁ পানি কোমর সমান পানির তলে এই অবস্থায় দেখেন।
বীজ পচে গেছে। এদিকে ইরি ক্ষেতগুলোতে কেবল ধানের চারা বড় হতে শুরু করেছে, কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় সদ্য বের হওয়া ধান চিটা হয়ে যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ তলিয়ে যাওয়া ক্ষেতগুলো পচে যাচ্ছে। এতে সার, কীটনাশক সহ চাষাবাদের খরচ ওঠা তো দূরের কথা, নিঃস্ব হতে চলেছেন হাজারো কৃষক। পানিতে তলায় গেছে প্রায় 2 আর 3 পানি হয়েছে। 10 কাঠা জমিতে দরকারি ধান ফলাইছি, এত সব নষ্ট গেছে বৃষ্টি পানিতে। ধান হালাইছ পরে একদিন পরে বৃষ্টি নামছে, বৃষ্টি আসছে 4 দিন, পানি বাড়ি গেছে। এমন পরিস্থিতিতেও মাঠে নেই কৃষি বিভাগ। করোনার অজুহাতে তালাবদ্ধ জেলা কৃষি কর্মকর্তার কার্যালয়। বরগুনা জেলায় 22,994 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যে 8,250 হেক্টর জমিতে আমন বীজ তোলা করা হয়, যার পুরোটাই পানিতে তলিয়ে গেছে। সময় সংবাদ, বরগুনা। দেখছেন ভোরের সময়। রিগাল ফার্নিচারে পাচ্ছেন 20% পর্যন্ত নিশ্চিত ছাড়। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। কঠোর বিধিনিষেধের মধ্যেই পোশাক কারখানা খোলার ঘোষণায় পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুট দিয়ে আজও ঢাকায় আসছেন অনেকে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ। সোহার, তো পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুট দিয়ে আজও কিন্তু আসলে কর্মমুখী যারা মানুষ তারা কিন্তু ঢাকায় যাচ্ছে। তবে সেই যে স্রোতটা, জনস্রোত, সেটা কিন্তু কম রয়েছে। আর সেই ক্ষেত্রে সকালের দিকটা কম থাকলে বেড়ার সাথে সাথে আসলে বৃদ্ধি পাচ্ছে এই মানুষের জনস্রোত, এবং সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আজও যাচ্ছে। তো আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছে যারা আসলে পোশাক কারখানা বা শিল্প কারখানা তারা বেশিরভাগই যোগ দেওয়ার কারণে কিন্তু আজকে মানুষের বা জনস্রোত কমে এসেছে, এবং সেই ক্ষেত্রে যারা অন্যান্য কলকারখানার সাথে সম্পৃক্ত দোকান করেন এবং কি ব্যবসা করেন তারাও কিন্তু আজকে যাচ্ছে। তো পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুটে যে কয়টি ফেরি রয়েছে সব কয়টি ফেরি চলাচল করছে। অন্যদিকে এই যে লঞ্চ রয়েছে, লঞ্চ কিন্তু সকাল 6টার থেকে একটু বন্ধ রয়েছে, স্পিড বোটও কিন্তু চলছে না। সেই ক্ষেত্রে যেহেতু অন্যান্য নৌ পথে কিন্তু লঞ্চ চলাচল স্বাভাবিক থাকার কারণে কিন্তু এই পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুটে এখন পর্যন্ত আসলে আজকে সকালে জনস্রোত কম থাকলে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। অন্যদিকে পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুটের যারা ঘাট কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে সব কয়টি ফেরি চলাচল করছে, আর আসলে বিধিনিষেধ না মেনেই কিন্তু তারা ফেরিতে ছোট যানবাহন এবং যে প্রাইভেট কার, মোটর বাইক এবং যারা যাত্রী তাদেরকে কিন্তু আজকে 6টার পর থেকেই দেখছি পারাপার করছে, যা বিধিনিষেধের মধ্যে পড়ে না। অন্যদিকে পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুটে আসলে যারা এই ঘাটের সাথে সম্পৃক্ত রয়েছে প্রত্যেকেই কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানছে না। আমি সকাল থেকেই দেখছি যে এই পাটুরিয়া ঘাট হয়েও লাশের মিছিল বলা যায়। আমি যখন এখানে এসেছি তারপর থেকে কমপক্ষে 25টি লাশবাহী অ্যাম্বুলেন্স কিন্তু এই ঘাট দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে গিয়েছে। আসলে চিত্রটা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে দেশের যে অবস্থা, মানুষের যে মিছিলটি, মৃত্যুর মিছিলটি, স্বজনদের যে কান্না হাজারি, সেটা কিন্তু আসলে বলা অপেক্ষা রাখে না, যেটা অবস্থাটা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। কিন্তু সাধারণ যারা মানুষ, যারা এই পথ দিয়ে চলাফেরা করছে তাদের মধ্যে কোনো আতঙ্ক বা ভয় এবং কি ভাইরাস সংক্রমণের যে আশঙ্কা নেই, তারা কিন্তু পার হচ্ছে। আসলে এই যে মানুষগুলো আসলে ভয় ভীতি তাদের মধ্যে নেই, তারা কিন্তু বুঝতেই পারছে না। অন্যদিকে এই যে পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুটে যে কয়টি ফেরি রয়েছে সব কয়টি ফেরি বা লঞ্চ যদি বলি বিআইডব্লিউটিএ এবং টিসির এ পর্যন্ত কিন্তু কমপক্ষে আমি যতটুকু জেনেছি 25 জন আসলে করোনায় আক্রান্ত হয়েছে, এবং সেই ক্ষেত্রে কেউ না মারা গেলেও কিন্তু তারা সংকটাপন্ন অবস্থায় ছিল। তারপরেও কিন্তু বিআইডব্লিউটিসিটি যে 500 দিকে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু কোনো সময়ের জন্য এটা আসলে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানছে না।
সবকিছু মিলিয়ে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজীহাট রুটে মোট 20টি ফেরির মধ্যে সব কয়টি ফেরি চলাচল করছে? এই ছিল আমার কাছে সর্বশেষ সোয়ার। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। এদিকে কলকারখানা খুলতে না খুলতে উঠল দোকানপাট খোলার দাবি। 5 আগস্টের পর দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলে দেওয়ার কথা বলছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার দুপুরে রাজধানীর নিউ মার্কেটে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সভাপতি বলেন, ব্যবসায়ীরা আর কঠোর বিধিনিষেধ মানার মতো অবস্থায় নেই। 2020 সালে করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত 270 দিন দোকানপাট বন্ধ থাকে। সব মিলিয়ে গেল 1.5 বছরে লাখো কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। দোকান খোলার বিষয়ে 4 দফা দাবি পেশ করে মালিক সমিতি জানায়, দেশজুড়ে টিকা দেয়া ও মাস্ক পরা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অবস্থান নেওয়া উচিত। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরও নগদ প্রণোদনার আওতায় আনার দাবি জানান তারা। তো আমাদের দোকান বন্ধ ছিল, কিন্তু প্রায় পূর্ণাঙ্গভাবে বন্ধ ছিল প্রায় 270 দিনের উপরে। তাদের সব মিলে আমাদের কাছে প্রাপ্ত যে ক্ষতির পরিমাণ সেটা হচ্ছে 27,68,000 কোটি টাকা, এবং এটা গত 18 মাসের ক্ষতির পরিমাণ। লকডাউন এই মুহূর্তে মানার জন্যে আমরা আসলে মানসিকভাবে কোনো ক্রমে আমরা কিন্তু আসলে প্রস্তুত হতে পারছি না। সরকারি ঘোষণায় সীমিত সময়ের জন্য যাত্রীবাহী লঞ্চ চলছে। এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, আমরা চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীদের যেমনটা চাপ দেখেছিলাম, আজকে কিন্তু সেই চাপটি নেই। কারণ রাতের একটা সময় যখন ঘোষণা আসলো যে আজ সকাল 10টা পর্যন্ত যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে, আসলে সেই ঘোষণাটি সাধারণ মানুষের কাছে পৌঁছেনি। সঙ্গত কারণে সেই যাত্রীদের যে একটা চাপ থাকার কথা সেটি নাই। ভোর 6টায় একটি লঞ্চ রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে, সেটিতে আমি তেমন যাত্রীর চাপ দেখিনি। এখন আমার পেছনে আছে সোনারতরী 2, সেটি ছেড়ে যাবে 7টা 20 মিনিটে। তারপর আরও 8টি লঞ্চ প্রস্তুত আছে। বিআইডব্লিউটি এর বন্দর কর্মকর্তা কাউসারুল আলম আমাকে জানিয়েছেন যে গতকালের অভিজ্ঞতা থেকে তারা আজকে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, আর তাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতির বিপরীতে যদি আমাকে বলতে হয় যে যাত্রীদের চাপ একেবারেই নেই। অর্থাৎ যারা এখন লঞ্চে অবস্থান করছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে সদরঘাট অর্থাৎ রাজধানীতে যেতে পারছেন। এবং এখানে যে করোনা পরিস্থিতি, অর্থাৎ এখন যে কঠোর বিধিনিষেধের যে একটা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ এক সিট ফাঁকা রেখে রেখে যাত্রীরা যাচ্ছেন, যদিও তাদেরকে 1.5 গুণ ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়। গতকালের যে একটা অভিজ্ঞতা আমি বলি যে গতকাল একটা প্রচণ্ড চাপ ছিল, কারণ হঠাৎ করে ঘোষণা, তার মধ্যে কর্মস্থলে ফিরতে হবে, না হলে চাকরি হারানোর ভয়। তো সেই পরিস্থিতিতে গতকালে যারা পোশাক শ্রমিক ছিলেন বা অন্যান্য সরকারি চাকুরি বা অন্যান্য বেসরকারি চাকুরিতে ছিলেন তারা ছুটে গেছেন। আজকে যারা যাচ্ছেন তাদের বেশিরভাগে চিকিৎসার জন্য যাচ্ছেন। অনেক শিক্ষার্থী আছে যাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঈদের সময় তারা অভিভাবকের সাথে গ্রামের বাড়িতে ফিরেছিলেন, এখন তাদের ঢাকায় যেতে হবে এবং তাদের পরীক্ষার যে অ্যাসাইনমেন্ট সরকার নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার জন্য শিক্ষার্থীরা যাচ্ছেন। আমি একজন যাত্রীর সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে আজকে বিকাল 5টায় তাকে একজন ডাক্তার দেখাতে হবে, সঙ্গত কারণে তিনি ভোরবেলায় এখন যাচ্ছেন। তবে কিভাবে ফিরবেন আসলে সেই বিষয়টি জানা নেই। তা আমি এই মুহূর্তে চাঁদপুর বন্দর কর্মকর্তা কাউসারুল আলমের সাথে কথা বলবো, তিনি যদি আমাকে একটু জানান যে আজকে আপনাদের প্রস্তুতি কী। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে প্রস্তুতি যথেষ্ট ভালো। আজকে আমাদের হাতে এখন পর্যন্ত 10-12টা লঞ্চ আছে, তবে আজকে যাত্রী সাধারণের আগমন খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে একটা লঞ্চ ছেড়ে গিয়েছে, আরেকটা লঞ্চ টার্মিনালে আছে। এই লঞ্চটা 7টা 20-এ ছেড়ে যাবে এবং পর্যায়ক্রমে আমাদের সকল লঞ্চের সব প্রস্তুতি রয়েছে। ধন্যবাদ আপনাকে। কাউসারুল আলম যেমনটি আমাকে জানিয়েছেন যে বন্দর কর্তৃপক্ষের ব্যাপক প্রস্তুতি। লঞ্চ মালিকের যে প্রতিনিধিরা আছেন তারা আমাকে জানিয়েছেন যে
গতকালে তাদের যেমনটি একটা ভালো পরিবেশ ছিল, অর্থাৎ তাদের যাত্রীতে টুইটম্বুর ছিল, তাদের ব্যবসাও ছিল। আজকে কিন্তু তাদের সেই ব্যবসাটি হচ্ছে না, এমন কথা আমাকে লঞ্চ মালিক কর্তৃপক্ষের যারা এখানে প্রতিনিধি আছেন তারা আমাকে জানিয়েছেন যে এখানে আসলে আজকে সেই পরিবেশটি। তো আমি এই মুহূর্তে একজন লঞ্চ প্রতিনিধির সঙ্গে কথা বলবো। যদি আমাকে একটু একজন প্রতিনিধি আপনি বলেন, আজকে আপনাদের যাত্রীর কি অবস্থা একটু যদি বলেন। আজকে কোনো যাত্রী নেই। কেন? কালকে লকডাউনের কথা শুনে লোক আসে নাই, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে, আবার আজকে আবার টাইম বাড়াইছে 10টা পর্যন্ত, লোক নাই। আমাকে এই লঞ্চ মালিক পক্ষের যে প্রতিনিধি তিনি জানালেন যে আসলে যাত্রীর চাপ নেই। অর্থাৎ আমি যদি এই মুহূর্তে চাঁদপুর নদীবন্দরের সবশেষ তথ্য জানাতে চাই সোহার, যে সেটি হলো যে আপাতত চাঁদপুর লঞ্চ টার্মিনাল অনেকটা ফাঁকা। এই ছিল আমার কাছে চাঁদপুর নদীবন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সবশেষ তথ্য। সোহার, চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক আহমদ। দেখছেন ভোরের সময়। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। প্রযুক্তি পণ্যের উপর ভর করেই চলছে করোনাকালীন প্রায় সব জরুরি সেবা, অথচ লকডাউনে বন্ধ রাখতে হচ্ছে প্রযুক্তি খাতের হার্ডওয়্যার পণ্যের দোকান ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এতে ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। খাত সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রস্তাব পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস আইসিটি বিভাগের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মহামারীকালে ঘরে বসেই অফিস গবেষণা সহ দরকারি সব কাজ করছেন এই অর্থনীতিবিদ। তার ল্যাপটপ নষ্ট হওয়ায় হাতের স্মার্টফোনটি এখন একমাত্র ভরসা। এখন করছিলাম সেই কাজগুলো আমি ব্যাকআপ নেওয়ার আগেই আমার কম্পিউটারটা পাওয়ার অন হচ্ছে না, সো আমি ওগুলোতে অ্যাক্সেস পাচ্ছি না। স্কুল, মিটিং, চিকিৎসা, হোম অফিস, ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার পাশাপাশি অনলাইন ব্যবসা বাণিজ্য চালু রাখা সহ হাজারো কাজে বাড়ছে প্রযুক্তি পণ্যের ব্যবহার। হঠাৎ এসব পণ্য বিকল হলে লকডাউনে সংশ্লিষ্ট দোকান ও সেবাদাতা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। এই কম্পিউটারটা বন্ধ থাকা মানে আমার ফ্যামিলিটা অচল থাকা। স্মার্টফোনটা ভেঙে গেছে, না নতুন ফোন কিনতে পারছি, দোকান বন্ধ, না সেটা সারাতে পারছি। গুগলে সার্চ করলাম, আমি এখনো পর্যন্ত পাইনি যে যারা বাসায় এসে ল্যাপটপ নিয়ে যাবে, এসে আবার ঠিক করে দিয়ে যাবে। সফটওয়্যার জনিত কোনো সমস্যা থাকলে ইঞ্জিনিয়ারদের সহায়তা নিয়ে আমি কিন্তু সমাধান করতে পারছি, কিন্তু যদি আমার গেজেটটি নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই এটা সমাধান করতে পারছি না। করোনাকালে জীবন জীবিকার সেতু বন্ধন হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি খাতের প্রতিটি পণ্য ও সেবা। এমন দাবি করে প্রতিদিন 24 ঘন্টা সেবা দেওয়ার সুযোগ চান এ খাতের ব্যবসায়ীরা। জরুরি সেবার আওতায় যে প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকে সচল রাখার জন্য কিন্তু তথ্য প্রযুক্তি ডিভাইস এবং সেবার প্রয়োজন। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে অলরেডি আমরা সবার কাছে চিঠিও দিয়েছি, যাতে আইসিটি সেক্টরকে, সার্ভিস খাতটাকে জরুরি সেবার আওতায় নিয়ে আসা হয়। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে হার্ডওয়্যার খাতকেও জরুরি সেবার আওতাভুক্ত করার আশ্বাস আইসিটি বিভাগের। বিজনেস কমিউনিটি থেকে দোকানপাট খুলে ব্যবসা করবেন এই ধরনের কোনো বিষয় আমাদের সঙ্গে ওনারা শেয়ার করেন নাই, তো করলে নিশ্চয়ই আমরা সেটা ক্যাবিনেট ডিভিশনের সঙ্গে কনসাল্ট করে কিভাবে কি করা যায় সেটা হয়তো আমরা আলাপ করতে পারবো। বর্তমানে জরুরি সেবার আওতায় রয়েছে তথ্য প্রযুক্তি খাতের টেলিকম সেবা, কল সেন্টার ও আইটি এনালেবল সার্ভিসেস খাত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শ্রাবণ মাসের অর্ধেক পার হয়েছে, তারপরও বৃষ্টির দেখা নেই চুয়াডাঙ্গায়। এতে পাট নিয়ে চরম বিপাকে কৃষকেরা। খালবিল, নদীনালা, ডোবা, জলাশয়ের কোথাও পাট জাগ দেওয়ার মতো পানি নেই। কাটার সময় হলেও জমি থেকে পাট কাটছেন না কৃষকেরা। কোথাও সামান্য পানি থাকলে টাকা দিয়ে ভাড়া নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। কৃষি বিভাগ পানি সংকটের কথা স্বীকার করে বলছে, কৃষকদের নদী বা বিলের কম পানিতেই পাটের আঁশ ছাড়াতে হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত বছর পাটের দাম ও ফলন ভালো হওয়ায় চুয়াডাঙ্গার 4টি উপজেলায় এবার 4000 হেক্টর বেশি জমিতে পাটের চাষ হয়েছে। এবারও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, কিন্তু শ্রাবণ মাসের অর্ধেক পেরোলেও বৃষ্টি না হওয়ায় পানিতে পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। পাট কাটার সময় হলেও জমি থেকে পাট কাটছেন না তারা। প্রতি বিঘা জমিতে পাট চাষে কৃষকদের খরচ হয় 10 থেকে 12,000 টাকা। পুকুরে হাঁটু পানির নিচে পাট জাগ দিতে এক আটির জন্য ভাড়া দিতে হচ্ছে 6 থেকে 8 টাকা। দূরে পাট নিতে শ্রমিক ও গাড়ি ভাড়ার জন্য খরচ হচ্ছে। শ্রমিকদের মজুরি দিতে হয় প্রতিদিন 350 থেকে 400 টাকা। প্রতিমন পাট বাজারে বিক্রি হচ্ছে 1400 থেকে 1900 টাকায়। একদিকে পানির অভাবে বাড়তি খরচ, অন্যদিকে দাম কম হওয়ায় লোকসান আতঙ্কে কৃষকেরা। আষাঢ় শ্রাবণ মাস, আকাশেও বৃষ্টি নেই,
নদী নালা খাল বিল সবই শুকনা, কিন্তু আমরা এখন পাট জাগ দেবো কনে। পানি না থাকার কারণে আমরা পাট নিয়ে বিশাল ভোগান্তিতে রয়েছি। আমাদের জোনের দাম 300 থেকে 350 টাকা, আগে আমরা করতাম 150 থেকে 200 টাকা কাজে। পাটের ভালো ফলন হয়েছে, দামও ভালো পাবে বলে আশা জেলার শীর্ষ কৃষি কর্মকর্তার। পাট জাগ দেওয়া যে রিবন রেডিং পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা মানে অনুসরণ করার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা পাটটাকে যদি সঠিকভাবে পচিয়ে বা করে আমরা যদি ঘরে তুলতে পারি, তাহলে কৃষকরা ভালো দাম পাবে এবং কৃষকরা লাভবান হতে পারবে। কৃষি বিভাগ বলছে জেলায় এবার 20,500 হেক্টর জমি থেকে পাট উৎপাদন হবে প্রায় 72,000 মেট্রিক টন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উদ্বেগজনক হারে আবারও বেড়েছে করোনা আক্রান্ত রোগীর এবং মৃত্যুর সংখ্যা। হাসপাতালে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে রয়েছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় যেন কোনোভাবেই থামছে না করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু সংখ্যাও যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় শুধুমাত্র কুষ্টিয়া জেলার এই জেনারেল হাসপাতালে 18 জন করোনা আক্রান্ত রোগী কিন্তু মারা গিয়েছে। এই সাথে 1125 জন রোগী 25 জন মানুষের নমুনা সংগ্রহ করে 480 জনের নমুনায় কিন্তু করোনা আক্রান্তের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যেটা আসলে উদ্বেগজনক মনে করছে কুষ্টিয়ার চিকিৎসকেরা। তো ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র কুষ্টিয়াতে 42.63% নমুনায় কিন্তু করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন PCR ল্যাব থেকে। তো কুষ্টিয়ার, বিশেষ করে কুষ্টিয়া যে জেনারেল হাসপাতালটি রয়েছে, এটা আসলে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে ইতিপূর্বেই কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং এই যার কারণে কিন্তু এখানে যে করোনা আক্রান্ত রোগীদের যে চিকিৎসার যে ব্যবস্থা, সেটা আসলে পর্যাপ্ত পরিমাণে সুযোগ রয়েছে এই করোনা রোগীদের চিকিৎসার বিষয়। তো ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়াতে ডেডিকেটেড হাসপাতালে কিন্তু অক্সিজেন এর কোনো স্বল্পতা নাই এবং সরকারিভাবে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আসলে ঠিক মতো দেওয়া হচ্ছে এবং যার কারণে কিন্তু রোগীর যে পরিমাণে রোগী বৃদ্ধি পাচ্ছে এবং সেই তুলনায় কিন্তু রোগী কিছুটা কম হলেও কিন্তু রোগী কিন্তু তারা কিছুটা উন্নতি লাভ করছে এবং তারা আসলে করোনা থেকে মুক্তি পাচ্ছে। তো কুষ্টিয়ার যে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে কুষ্টিয়ায় শুধু যে ডেডিকেটেড হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালে কিন্তু আশেপাশে বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে রোগী আসার কারণে কিন্তু তারা আসলে এখানে ঠিক মতো বেড দিতে পারছে না এবং অতিরিক্ত রোগীর যে ওষুধ থেকে শুরু করে এবং তাদের সেবা যত্ন থেকে শুরু করে যে চিকিৎসার যে ব্যবস্থা, এই ব্যবস্থা দিতে আসলে হিমশিম খাচ্ছে কুষ্টিয়া যে জেলা হাসপাতালে চিকিৎসকেরা। তো কুষ্টিয়া জেলা হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়াতে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিপরীতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 310 জন রোগী কিন্তু এখন চিকিৎসা গ্রহণ করছে এবং প্রায় 210টি বেডের বিপরীতে কিন্তু কেন্দ্রীয় অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং বাদবাকি যে রোগীগুলো যারা আছেন তাদেরকে আসলে সিলিন্ডারের মাধ্যমে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তত্ত্বাবধায়ক। তো কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি। সিভিল সার্জন আমাদেরকে যে বিষয়টি আসলে বারবারই বলছেন যে আসলে শুধুমাত্র এখন কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু শহরের তুলনায় গ্রামে অনেক বেশি এবং আক্রান্তের হারও কিন্তু অনেক বেশি। তবে শুধুমাত্র সচেতনতা ছাড়া আসলে এই বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু করোনা আক্রান্ত রোগী কিন্তু কমানো সম্ভব নয়। তবে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসারও আমাদেরকে জানিয়েছেন যে মূলত ইতিমধ্যে কিন্তু আসলে কুষ্টিয়ায় যে পরিমাণে করোনা আক্রান্ত রোগী হচ্ছে, এটা কিন্তু আগামী 14 দিন পরে আবারও বৃদ্ধি পাবে, কারণ যেহেতু কোরবানি ঈদের সময় একটি ঢেউ ইতিমধ্যে এসেছে এবং নানাভাবে কিন্তু মানুষ মানুষের সাথে মিশেছে, যার প্রভাব কিন্তু আর 14 দিন পরে পড়বে। তো কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে 2018-এর সংক্রমণ রোগ নির্মূল এবং নিয়ন্ত্রণের আইনে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে করোনা আক্রান্ত এবং মৃত্যু নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে সেখানকার করোনা রোগীদের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার SM রাশেদ। 1 আগস্ট থেকে চলমান বিধিনিষেধ আরও শিথিল করছে পর্তুগাল। রাত্রিকালীন কারফিউ উঠিয়ে দেওয়া সহ বাড়ানো হয়েছে রেস্টুরেন্টের মতো বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমাও। তবে এখনও বিভিন্ন বিধিনিষেধ জারি রেখে দুর্যোগময় পরিস্থিতির মেয়াদ 31 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে কস্তা প্রশাসন।
লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ ভ্যাকসিনের আওতায় আসার পর 3 ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরার অংশ হিসেবে 1 আগস্ট থেকে চলমান বিধিনিষেধ আরও শিথিল করেছে পর্তুগিজ সরকার। পরিকল্পনা অনুযায়ী অক্টোবর নাগাদ পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরার লক্ষ্যে কাজ করছে দেশটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সাধারণ নিয়মে নির্দিষ্ট সময়ে খোলা ও বন্ধ করা যাবে। বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পাশাপাশি বাধ্যতামূলক টেলিওয়ার্ক শিথিল করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠান বা পাবলিক অনুষ্ঠানেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করা যাবে। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সরকারের এমন সিদ্ধান্তে সন্তোষের পাশাপাশি উদ্বেগও রয়েছে লিসবনে বাংলাদেশি সচেতন মহলে। যারা ব্যবসা করছি তাদের জন্য সুখবর, এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করছি, কারণ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে ধীরে ধীরে পর্তুগাল। সো এর সঙ্গে তাল মিলিয়ে আমরা যেন সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, সঠিক নিয়মকানুন মেনে ব্যবসা করি এবং আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বগুলো আমরা পালন করি। পর্তুগালের কর্মসংস্থান বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী বেকারত্বের হার জুনের তুলনায় জুলাই কমেছে 0.6%। সেপ্টেম্বরে মোট জনসংখ্যার 70 এবং অক্টোবর নাগাদ 85% বেশি মানুষ ভ্যাকসিনের আওতায় চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। তবে চলমান সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা না গেলে পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা রয়েছে সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ছুটিতে থাকা প্রবাসীদের জন্য হোটেল কোয়ারেন্টাইন আবারও বাধ্যতামূলক করেছে কাতার। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে কাতার ফিরলে বাধ্যতামূলক নিজ খরচে থাকতে হবে হোটেল কোয়ারেন্টাইনে। আবারও হোটেল কোয়ারেন্টাইন চালু করায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে আবারও বেড়েছে করোনার সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আগস্ট মাস জুড়ে জারি করা হয়েছে বিধিনিষেধ। সোমবার থেকে ছুটিতে থাকা প্রবাসীরা কাতার ফিরলে আবারও বাধ্যতামূলক থাকতে হবে হোটেল কোয়ারেন্টাইনে। তবে কাতার থেকে ফুল ডোজ ভ্যাকসিন নেওয়া প্রবাসীরা ছুটি কাটিয়ে দেশটিতে ফিরলে 2 দিন, আর বাংলাদেশ থেকে ভ্যাকসিন নিলে 10 দিন বাধ্যতামূলক নিজ খরচে থাকতে হবে হোটেল কোয়ারেন্টাইনে। এতে হতাশা প্রকাশ করেছেন প্রবাসীরা। ছুটিতে দেশে গেছে, তারা এখন আসতে হলে হোটেল কোয়ারেন্টাইনের জন্য অনেক টাকা পয়সা খরচ হবে। এটা প্রবাসীদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। হোটেল কোয়ারেন্টাইনের খবর শুনে আমরা খুবই হতাশ। কাতার সরকার অনুমোদিত করোনার দ্বিতীয় ডোজ টিকা দিয়ে বর্তমানে কাতারে আসার পরেও 2 দিন হোটেল কোয়ারেন্টাইন কাতার সরকার বাধ্যতামূলক করেছেন। যদিও এটা আমাদের জন্য কষ্টকর, তারপরেও আমরা প্রবাসী বাংলাদেশিরা কাতার সরকার সকল আইন কানুনকে শ্রদ্ধা করি। আমরা সবাই মাস্ক পরে চলাফেরা করব এবং কাতারের সরকারের আইন কানুন মেনে চলব। আশা করি শীঘ্রই পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে। কাতার সরকার মাত্র 20 দিন আগে দেশটি থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া ছুটিতে থাকা প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন বাতিলের ঘোষণা করেছিল। নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপিন্স এবং বাংলাদেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হলো হোটেল কোয়ারেন্টাইন। সময় সংবাদ, দোহা, কাতার। করোনার টিকা বিক্রি করে রেকর্ড মুনাফা করছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে পূর্বাভাসের চেয়ে যেমন বেড়েছে টিকার বিক্রি, তেমনি বেড়েছে টিকা বিক্রি করে আয়। টিকা বিক্রি করে ফাইজার আর মডার্না মুনাফা করলেও অ্যাস্ট্রাজেনেকা আর জনসন অ্যান্ড জনসন জানিয়েছে মহামারী চলাকালীন মুনাফার চিন্তা করবে না তারা। চলতি বছরের প্রথম প্রান্তিকে টিকা থেকে $1,130 কোটি মুনাফা করেছে নিউ ইয়র্কের ফাইজার। জার্মানির কোম্পানি বায়োনটেকের সাথে যৌথ উদ্যোগে টিকা তৈরি করেছেন তারা। গেল সপ্তাহে পূর্বাভাস দিয়েছে চলতি বছর $3,350 কোটি টিকা বিক্রি করবেন তারা, যেখানে আগে পূর্বাভাস ছিল $2,600 কোটি টিকা বিক্রি করার। এই দুই কোম্পানি নতুন ডেল্টা ভ্যারিয়েন্টে কার্যকর ভূমিকা রাখতে টিকা তৈরি করছে। এই টিকা চলতি মাসেই মানুষের দেহে প্রয়োগ করা হবে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ফাইজারের টিকা বিক্রি 86% বেড়েছে। তবে বুস্টার টিকা দেয়া হোক বা না হোক 2021 সালে আগের চেয়ে অনেক বেশি বিক্রি বাড়বে ফাইজারের। এবছর 300 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত সংস্থাটি 100 কোটি ডোজ টিকা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করেছে। গত সপ্তাহে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে এবছর $250 কোটি কোভিড প্রতিরোধী টিকা বিক্রি করবে তারা। একই সময়ে মডার্নার পূর্বাভাস ছিল $1,920 কোটি টিকা বিক্রির। ভ্যাকসিন ভাগ্যই বদলে দিয়েছে মডার্নার। 2010 সালে প্রতিষ্ঠিত এ বায়োটেক ফার্ম 2021 সালের প্রথম প্রান্তিকে প্রথম মুনাফার মুখ দেখেছে, কারণ এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির $170 কোটি করোনার টিকা বিক্রি হয়েছে।
এদিকে ইউরোপ আর যুক্তরাষ্ট্রে 2 ডোজ করোনার টিকা $30 করে বিক্রি করছে ফাইজার, যেখানে ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা আর যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসন বলছে মহামারী চলাকালীন সময়ে টিকা বিক্রিতে কোনো মুনাফা করবে না তারা। অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকার দাম রাখছে $4.5 থেকে $10। জনসন অ্যান্ড জনসন যুক্তরাষ্ট্রের জন্য একটি ডোজের দাম রাখছে $10। এরপরও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর অ্যাস্ট্রাজেনেকা টিকা বিক্রি করে বছরের প্রথমার্ধেই $120 কোটি আয় করেছে। গবেষণা বলছে সারা বিশ্বের মাত্র 14.4% মানুষ করোনার টিকা নিয়েছে, 28% মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে। সারা বিশ্বে দেওয়া হয়েছে 400 কোটি ডোজ ভ্যাকসিন, সেখানে নিম্ন আয়ের দেশগুলোর মাত্র 1% মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ইন্দোনেশিয়ায় 2 সপ্তাহ আগে করোনা আক্রান্ত হওয়া 2টি বাঘ করোনা মুক্ত হয়েছে। রোববার করোনার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে দেশটির চিড়িয়াখানা কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ এখন শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট এতটাই ভয়াবহ যা মানুষের পাশাপাশি প্রাণীকে খুব দ্রুত সংক্রমিত করছে। গেল মাসের মাঝামাঝি সময় ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে 2টো বাঘ করোনায় আক্রান্ত হলে নড়ে চড়ে বসে বিশ্ব। তবে স্বস্তির খবর হচ্ছে সপ্তাহের ব্যবধানে বাঘগুলো করোনা মুক্ত হয়েছে। পশুগুলো এখন সুস্থ আছে। ভবিষ্যতে চিড়িয়াখানায় থাকা অন্যান্য পশুদের করোনা টেস্ট করানো হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে 9 বছর বয়সী তিনো এবং 12 বছর বয়সী হ্যারি বাঘ দুটো সুস্থ রয়েছে। জুলাইয়ের মাঝামাঝিতে হঠাৎই করোনায় আক্রান্ত হয় তারা। এ সময় মানুষের মতো শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় বাঘ দুটোর মধ্যে। চিড়িয়াখানায় থাকা অন্যান্য প্রাণী থেকে তাদের 12 দিন আলাদা করে রাখা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়ায় করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। জিনিয়া শেখ, সময় সংবাদ। ভারত থেকে মেডিকেল অক্সিজেনের 4র্থ চালান সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। সবশেষ খবর জানাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ভারতীয় অক্সিজেনবাহী ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন ট্রেনটি কিন্তু 4র্থবারের মতো এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশন অর্থাৎ সিরাজগঞ্জে এসে পৌঁছালো। আমরা কথা বলেছি স্টেশন মাস্টার ইসমাইল হোসেনের সাথে, তিনি যেটি জানিয়েছে যে গতকাল রাতে 2টার দিকে কিন্তু এই ইন্দো বাংলা অক্সিজেন ট্রেনটি বেনাপোল স্থলবন্দর হয়ে কিন্তু সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছে এবং এখানে কিন্তু 10টি রেল কন্টেনারে মোট 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে এবং এই অক্সিজেনগুলোই কিন্তু করোনা মোকাবেলা বিভিন্ন হাসপাতালে এখান থেকে পাঠানো হবে। আমরা দেখছি যে এইবার দিয়ে অর্থাৎ 4র্থ চালান কিন্তু এটি আসলো। প্রতি চালানে কিন্তু 200 মেট্রিক টন করে তরল মেডিকেল অক্সিজেন ছিল এবং এই ট্যাঙ্কার থেকে অর্থাৎ ট্রেনের ট্যাঙ্কার থেকে সেই অক্সিজেন তরল অক্সিজেনগুলো কিন্তু রোড ট্যাঙ্কারে স্থানান্তর করা হবে। তারপরে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবেলায় এগুলো আসলে ব্যবহার করা হবে বলে জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। কিন্তু এখন সকালে দেখছি যে বৃষ্টির কারণে যে খালাস প্রক্রিয়াটি রয়েছে অর্থাৎ ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে স্থানান্তরের যে প্রক্রিয়া সেটি কিন্তু কিছুটা ব্যাহত হয়েছে। কর্মীরা এখানে উপস্থিত থাকলে কিন্তু বৃষ্টির কারণে তারা সেই খালাস কার্যক্রমটি এখনো শুরু করেনি। তবে আমরা দেখেছি যে এখন পর্যন্ত সেই লিন্ডে বাংলাদেশের 4টি রোড ট্যাঙ্কার কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত আছে। হয়তো বৃষ্টি কমলে তারা কিন্তু এই খালাস কার্যক্রম চালিয়ে যাবে। আমি একটু জানি রাখি যে এই ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে কিন্তু এই অক্সিজেনগুলো এখানে পাঠানো হয়েছে এবং আমদানিকারী প্রতিষ্ঠান যেটি রয়েছে লিন্ডে বাংলাদেশ তারা এই অক্সিজেনগুলো নিয়ে আসছে বাংলাদেশে এবং এটি দিয়ে 4র্থবারের মতো এই ইন্দো বাংলা অক্সিজেন ট্রেনটি কিন্তু এখানে সিরাজগঞ্জে এসে পৌঁছালো। আমরা দেখেছি যে গত 25 জুলাই প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে কিন্তু রেলপথে এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে ভারত থেকে ইন্দো বাংলা এক্সপ্রেসের প্রথম চালানটি কিন্তু এখানে আসে এবং সেই চালানটি সফল হওয়ার পরেই আমাদেরকে জানিয়েছেন যে এই সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ তারা জানিয়েছে যে 25 তারিখ প্রথম পর্যায়ে কিন্তু পরীক্ষামূলকভাবে সেই চালানটি এসেছিল এবং সেটি সফল হওয়ার পরে কিন্তু এক এক করে 4টি চালান কিন্তু অর্থাৎ 200 মেট্রিক টন করে 4টি চালান 800 মেট্রিক টন কিন্তু এই তরল মেডিকেল অক্সিজেন এই সিরাজগঞ্জে এসে পৌঁছলো এবং এখান থেকেই তারা দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু করোনা মোকাবেলায় তারা পাঠাচ্ছে এবং
লিন্ডে বাংলাদেশের কর্মকর্তা যে জানিয়েছে যে সকালে তারা কিন্তু আসলে খালাস প্রক্রিয়াটি শুরু করার কথা ছিল, কিন্তু আবহাওয়াজনিত কারণ অর্থাৎ যেহেতু কিছুটা বৃষ্টি রয়েছে সেই কারণে কিন্তু তাদের খালাস প্রক্রিয়া কিছুটা হলেও বিঘ্ন ঘটছে এবং সেই বৃষ্টি কমলেই তারা কিন্তু আবারও খালাস প্রক্রিয়া শুরু করবে এবং তাদের যে রোড ট্যাঙ্কার গুলো রয়েছে তারা কিন্তু সেগুলো আনছে এবং যেগুলো টেকনিক্যাল তাদের কর্মী রয়েছে তারা কর্মী বাহিনী কিন্তু এখানে উপস্থিত হয়েছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। রেলওয়ে পুলিশের পাশাপাশি বাংলাদেশ পুলিশ, সিরাজগঞ্জ জেলা পুলিশের কিন্তু কর্মকর্তারা এখানে নিরাপত্তার সাথে তারা নিয়োজিত রয়েছে এবং স্টেশন মাস্টার যেটি জানিয়েছে যে রাত্রে ঢোকার পর থেকে তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং লিন্ডে বাংলাদেশের সেই গাড়িগুলো আসছে যেগুলো সড়ক পথে এই তরল মেডিকেল অক্সিজেন গুলো স্থানান্তরের জন্য রোড ট্যাঙ্কার গুলো কিন্তু এক এক করে এখানে আসছে এবং এখন পর্যন্ত 4টি রোড ট্যাঙ্কার তারা নিয়ে এসেছে এবং আরো কিছু কিন্তু এখানে আসবে বলে জানিয়েছে। আমি একটু জানিয়ে রেখে যে এই তরল মেডিকেল অক্সিজেন গুলো কিন্তু 200 মেট্রিক টন, এই মোট 8টি ট্রেনের কন্টেনার, বড় বড় কন্টেনার রয়েছে এবং প্রতিটি কন্টেনারে কিন্তু 20 মেট্রিক টন করে তরল মেডিকেল অক্সিজেন রয়েছে এবং টোটাল 200 মেট্রিক টন অক্সিজেন রয়েছে। আর এই বৃষ্টি কমলে তারা কিন্তু এই খালাস প্রক্রিয়া শুরু করে এই তরল মেডিকেল অক্সিজেন গুলো দেশের বিভিন্ন হাসপাতালে তারা পাঠাবে। তো এই ছিল ভারত থেকে আসা ইন্দো বাংলা অক্সিজেন ট্রেনের সর্বশেষ খবর। সোহার। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। অলিম্পিক মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ আর্চারি দল। টোকিওতে প্রত্যাশিত সফলতা অর্জন করতে না পারলেও এই অভিজ্ঞতা ভবিষ্যতে অলিম্পিকের মতো আসরে পদক জয় করতে কাজে আসবে। যে প্রক্রিয়ায় এগুচ্ছে দেশে আর্চারি, এটা ধরে রাখতে পারলে 2028 অলিম্পিকে স্বর্ণপদক জয় করা বাংলাদেশের জন্য অসম্ভব নয় বলে মনে করেন কোচ মার্টিন ফ্রেডরিক। রোমান সানা আর দিয়া সিদ্দিকির এই ফেরাটা হতে পারত আরও বর্ণিল। টোকিও অধ্যায়টা যদি আরও সমৃদ্ধ হতো তাহলে হয়তো আফসোসের পরিবর্তে আনন্দে ভাসত গোটা লাল সবুজ। তবুও স্বল্পের মাঝে যা হয়েছে সেটাই বা কম কিসের। জাপান থেকে পদক নিয়ে ফেরা হয়নি আর্চারদের, তথাপি তাদের অর্জন ঐতিহাসিক। স্বাধীন বাংলাদেশের দীর্ঘ পরিক্রমায় এতদিন যে তাও ছিল না, তাতেও অবশ্য সন্তুষ্টি নেই রোমান দিয়ার। ভাগ্য সহায় আর অভিজ্ঞতার ঝুলিটা আরও সমৃদ্ধ থাকলে ফলাফলটা অন্যরকমও হতে পারত বলেই বিশ্বাস তাদের। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছিলাম, তবে আসলে অনেক বড় সুযোগ ছিল, সুযোগটা কাজে লাগাতে পারিনি। সেটা আমার জন্য আসলে অনেক কষ্টদায়ক ছিল। ম্যাচটা আসলে যেত যদি আরেকটু ভালো মতো নিজের কনসেন্ট্রেশনটা, যদি নার্ভাসনেসটা কন্ট্রোল করতে পারতাম। অনেক কিছু শিখতে পারছি, হেরে গেছি, ম্যাচটা হয়তো বা জিততে পারতাম। যাই হোক, ইনশাআল্লাহ যতটুকু আমি আমার নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করছি। হয়তো বা আমিও বলবো লাক হয়তো বা ফেভার করেনি। টোটাল আমার লাইফ বেস্ট স্কোর ছিল যেটা আমি ওখানে করতে পেরেছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ইনশাআল্লাহ পরের অলিম্পিক যদি খেলতে পারি ভালো কিছু করব। একটা লক্ষ্য ঠিক করে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আর্চারি। পরিকল্পনায় আরও কিছু সংযোজন নিয়ে এর ধারাবাহিকতা রক্ষা করা গেলে এই আর্চারদের হাত ধরেই নিকট ভবিষ্যতে অলিম্পিকের মতো আসরে পদক আসবে বলে মত কোচ মার্টিন ফ্রেডরিকের। You are maybe disappointed, but it's in between. We show something. আমি বলবো আমরা কক্ষপথে আছি। অনেকেই হয়তো এই ফলাফলে সন্তুষ্ট নয়, কিন্তু আমি সন্তুষ্ট, কারণ অলিম্পিকের মতো মঞ্চে আপনি হুট করেই সফলতা পাবেন না। এটা দীর্ঘ পরিকল্পনায় সম্ভব। বাংলাদেশ যেভাবে এগুচ্ছে তাতে 2028 সালে অলিম্পিকে স্বর্ণপদক জয় করা খুব করেই সম্ভব। রোমান সানা আর দিয়া সিদ্দিকি দেখিয়ে দিয়েছেন কোন প্রক্রিয়ায় এগোতে হয়। সিদ্ধান্তটা নেবার পালা এবার নীতি নির্ধারকদের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শুভেচ্ছায় ভাসছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখানো ঠাকুরগাঁওয়ের রাসেল। রোপ স্কিপিং খেলায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড নাম লেখানোর পর থেকেই জীবনটা বদলে গেছে রাসেলের। ওয়ার্ল্ড রেকর্ডের খবর ছড়িয়ে পড়ার পর দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন তার বাসায়, জানাচ্ছেন সংবর্ধনা। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা না পেলেও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন রাসেল। দিনমজুরের ছেলে রাসেল লেখাপড়ার পাশাপাশি 2017 সাল থেকে রোপ স্কিপিং খেলা চালিয়ে যাচ্ছেন। এক পায়ে মাত্র 30 সেকেন্ডে 145 বার স্কিপিং এবং 1 মিনিটে 258 বার স্কিপিং করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন তিনি। সৌন্দর্যে শোভা ছড়াচ্ছে সারি সারি তালগাছ। নওগাঁর মহাদেবপুরের পল্লীতে 3 কিলোমিটার সড়ক জুড়ে হাজার হাজার তালগাছ
পরিণত হয়েছে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রে। স্থানীয়রা বলছেন ৩০ বছর আগে রোপণ করা এসব তাল গাছ বজ্রপাত রোধেও রাখছে ভূমিকা। নির্মল বাতাস আর বিপুল এ তাল সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিনোদন প্রেমীরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। নওগাঁর মহাদেবপুরের খাজুর ইউনিয়নের কয়ারপাড়ায় ১২ কিলোমিটারের এই সংযোগ সড়কের ৩ কিলোমিটার জুড়ে রয়েছে সারি সারি তাল গাছ। মাথা উঁচু করে বরেন্দ্রর এই তাল গাছগুলো বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রায় ৩০ বছর আগে প্রয়াত ক্ষিতীশচন্দ্র পরিবেশের প্রতি অকৃত্রিম ভালোবাসায় রোপণ করেছিলেন এসব তাল বীজ। আমার বাবা লাগাছে, উনি সব গত হয়ে গেছেন এবং তার পিছনে তার গাছের খুব দিয়েছিল ভক্তি। আমরা তার জীবিতকালে স্বীকৃতি দিতে পারিনি, আমরা তার জন্য গর্বিত। জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরের এই তাল সাম্রাজ্য পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের দুধারের এই সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের। একসঙ্গে আপনারা এখানে অনেকগুলো তাল গাছ দেখতে পাবেন, তার সাথে আমাদের পাশের গ্রামে রয়েছে পাখি কলোনি। তাল গাছগুলো আমাদের কিন্তু অনেকটাই সাহায্য করেছে এই বজ্রপাত থেকে। সকাল বিকাল দূর দূরান্ত থেকে তাল বাগানের দৃষ্টিনন্দন পরিবেশ দেখতে আসছেন নানা বয়সী মানুষ। আমি বাবার সঙ্গে এখানে ঘুরতে আসছি, এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগতেছে। পুরাপাড়া গ্রামের চারিপাশে রাস্তার ধারে সারি সারি তাল গাছ, যেগুলো গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করে। সরকার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা যদি একটু দেখভাল করে এই স্থানটা মনে হয় অত্যন্ত জনপ্রিয় হয়ে যাবে। আরও বেশি তালবাগান গড়ে তুলতে কাজ করার দাবি জনপ্রতিনিধির। দৃষ্টিনন্দনে পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই তাল গাছের সৌন্দর্য উপভোগ করে তারা পাখি কলোনি দেখে যাইতে পারবে। দুই রাস্তার পাশ দিয়ে যেগুলো জায়গা এখনো ফাঁকা আছে সেগুলো জায়গাতে আমরা খুব শীঘ্রই এই তাল গাছের বীজ সংগ্রহ করে আর রোপণ আমরা ওখানে করব। স্থানীয়রা জানান সড়কের দুপাশে প্রয়াত ক্ষিতীশ ৫ কিলোমিটার জুড়ে প্রায় ১৫,০০০ তাল গাছ রোপণ করেছিলেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘরে ঘরে করোনা রোগী। চট্টগ্রামে হটলাইনে ফোন দিলেই রোগীর কাছে পৌঁছে যাবে পুলিশের পরিবহন সেবা। আজ থেকে ঢাকায় দেয়া হবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। প্রায় ১.৫ বছর পর ওমরা পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। নিতে হবে ২ ডোজ টিকা। ১০ আগস্ট থেকে প্রতিদিন ২০,০০০-এর বেশি মুসল্লি ওমরা করতে পারবেন। পাল্টে যাচ্ছে গাজীপুর। নির্মাণে চলছে প্রায় ৭৫০ কিলোমিটার বাইপাস সড়কের। আগামী বছরের মধ্যে শেষ হবার আশা। কমবে ৪০ লাখ বাসিন্দার ভোগান্তি। কয়েকদিনের টানা বৃষ্টিতে নিঃস্ব হবার পথে উপকূলীয় জেলা বরগুনার শত শত কৃষক। ৪ দিন ধরে আমন ও ইরির ক্ষেত পানির নিচে। করোনার অজুহাতে মাঠে নেই কৃষি বিভাগ। এ ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ে।